২০১৬ সালের শীতের শেষ দিক। ঢাকার ব্যস্ততার শব্দ থেকে একটু দূরে থাকতে চেয়ে রাশেদ সিদ্ধান্ত নিল শহরের বাইরে একটা শান্ত জায়গায় থাকবে। তার নতুন চাকরি ছিল একটা প্রাইভেট ফার্মে, আর অফিস থেকে প্রতিদিন যাতায়াত করা সম্ভব ছিল। একদিন এক সহকর্মী তাকে জানালো নদীর ধারে একটা পুরনো বাড়ি খালি আছে, ভাড়া অস্বাভাবিক কম। প্রথম দিন বাড়িটা দেখতে গিয়েই রাশেদের মনে অদ্ভুত একটা অনুভূতি হলো। বাড়িটা খুব বড় না, কিন্তু চারপাশে বিশাল খোলা জায়গা, পেছনে নদী, সব সময় হালকা বাতাস, কিন্তু আশেপাশে মানুষ খুব কম। বাড়ির মালিক ছিলেন এক বৃদ্ধ। তিনি শুধু একটা কথাই বলেছিলেন, রাতের পর পেছনের দরজা খোলার দরকার নেই। রাশেদ হেসে বিষয়টা এড়িয়ে গেল, ভেবেছিল গ্রাম্য কুসংস্কার। প্রথম কয়েকদিন সব স্বাভাবিকই ছিল, অফিস, বাসা, রান্না, ঘুম, খুব শান্ত জীবন। কিন্তু পঞ্চম রাতে প্রথম অদ্ভুত ঘটনাটা ঘটল। রাত প্রায় 2টোর দিকে হঠাৎ ঘুম ভেঙে গেল, কারণ পরিষ্কার পানিতে কেউ হাঁটার শব্দ। শব্দটা আসছিল বাড়ির পেছন দিক থেকে, নদীর দিক থেকে। রাশেদ ভাবল হয়তো কেউ নদীতে নামছে, কিন্তু শব্দটা ধীরে ধীরে দরজার সামনে এসে থামল। তারপর 3 বার খুব আস্তে দরজায় টোকা, টক টক টক। রাশেদের বুকের ভেতর কেমন যেন ঠান্ডা হয়ে গেল। সে দরজার কাছে গিয়ে দাঁড়ালো, কিন্তু খুলল না, কারণ ঠিক তখনই সে একটা জিনিস খেয়াল করল। দরজার নিচ দিয়ে পানি ঢুকছে, কিন্তু বাইরে তো শুকনো মাটি, আর টোকা দেওয়ার পর থেকে কোনো শব্দ নেই। সেই রাতেই প্রথমবার তার মনে হলো বাড়িটা শুধু পুরনো না, এখানে যেন কেউ আছে। সেই রাতের ঘটনার পর রাশেদ নিজেকে বোঝানোর চেষ্টা করল, হয়তো স্বপ্ন ছিল, হয়তো পাশের বাড়ির কেউ ছিল। কিন্তু সকালে দরজার নিচে শুকনো মাটির ওপর একটা স্পষ্ট পানির দাগ ছিল, একটা সরু রেখা, যেন কেউ ভেজা পা নিয়ে দরজার সামনে দাঁড়িয়েছিল। রাশেদের বুকের ভেতর অস্বস্তি জমতে শুরু করল, কিন্তু সে কাউকে কিছু বলল না। পরের কয়েকদিন সব স্বাভাবিক, কোনো শব্দ নেই, কোনো টোকা নেই। রাশেদ ভাবল সব শেষ, কিন্তু সপ্তম রাতে আবার একই সময়, রাত 2টো। এইবার ঘুম ভাঙল জানালায় হালকা আঁচড়ানোর শব্দে, কিচ কিচ। সে ধীরে ধীরে উঠে জানালার পর্দা একটু সরালো। নদীর দিকটা অন্ধকার, শুধু চাঁদের আলোয় হালকা কুয়াশা, আর ঠিক নদীর ধারে কেউ দাঁড়িয়ে আছে, একটা মানুষের মতো অবয়ব, চুল ভেজা, মাথা একটু নিচু। রাশেদ প্রথমে ভাবল কোনো মহিলা হয়তো নদীতে নেমেছিল, কিন্তু পরের মুহূর্তেই তার শরীর জমে গেল, কারণ অবয়বটা ধীরে ধীরে মাথা তুলল আর ঠিক তার বাড়ির দিকে তাকিয়ে রইল। দূরত্ব অনেক, কিন্তু তবুও মনে হচ্ছিল সে সরাসরি তাকিয়ে আছে। হঠাৎ অবয়বটা নড়ল না, কিন্তু যেন একটু কাছে চলে এলো। রাশেদের মনে হলো তার চোখ ভুল দেখছে। সে আবার তাকালো, এবার অবয়বটা আগের চেয়ে অনেক কাছে, আর তারপর এক পলকের মধ্যে অদৃশ্য। রাশেদ হঠাৎ পিছিয়ে গেল, তার বুক ধকধক করছে। ঠিক তখনই পেছনের দরজায় আবার সেই শব্দ, টক টক। এইবার টোকাটা একটু জোরে, আর দরজার ওপাশ থেকে খুব আস্তে একটা শব্দ, ভেজা গলার মতো, দরজা খোলো। রাশেদের শরীরের সব শক্তি যেন শেষ হয়ে গেল। সে চিৎকার করতে পারছিল না, নড়তেও পারছিল না। টোকা চলতেই থাকল, ধীরে, কিন্তু থামছে না, আর মেঝেতে আবার ধীরে ধীরে পানি জমতে শুরু করল। সেই রাতটা সে আলো জ্বালিয়ে বসে কাটাল। ভোর হবার পর সবকিছু আবার স্বাভাবিক, কোনো পানি নেই, কোনো দাগ নেই, কিন্তু এবার সে বুঝে গেল এটা স্বপ্ন না। আর বাড়ির মালিক যে কথা বলেছিলেন, পেছনের দরজা না খোলার কথা, সেটার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। রাশেদের বুক ধকধক করছে। সে চেয়ার থেকে উঠতেই পারছিল না। শব্দটা এসে থামল পেছনের দরজার সামনে। তারপর একটা দীর্ঘ নীরবতা, এবং তারপর খুব ধীরে টক টক। এইবার টোকাটা আগের চেয়ে ভারী। আর ঠিক তখনই রাশেদ দেখল দরজার নিচ দিয়ে শুধু পানি না, কিছু যেন নড়ছে, যেন পানির ভেতর দিয়ে আঙুলের ছায়া। তার শরীর ঠান্ডা হয়ে গেল।
তারপর সেই কণ্ঠ, এইবার স্পষ্ট, আমি ভেতরে আসতে চাই। কণ্ঠটা দুঃখে ভরা, কিন্তু অস্বাভাবিক ঠান্ডা। রাশেদের মনে হচ্ছিল কেউ যেন তাকে দরজা খুলতে বাধ্য করছে। তার হাত ধীরে ধীরে দরজার দিকে উঠছিল, যেন নিজের ইচ্ছায় না। হাত প্রায় হ্যান্ডেলে পৌঁছে গেছে। ঠিক তখনই দরজার ওপাশ থেকে হঠাৎ জোরে চাপ, ধাম। দরজা কেঁপে উঠল, আর সঙ্গে সঙ্গে ভেতরে প্রচণ্ড ঠান্ডা বাতাস ঢুকে পড়ল, যেন দরজার ফাঁক দিয়ে। রাশেদ হঠাৎ নিজের উপর নিয়ন্ত্রণ ফিরে পেল। সে পিছিয়ে গেল, আর ঠিক তখনই দরজার নিচ দিয়ে পানি দ্রুত ভেতরে ঢুকতে লাগল। কিন্তু অদ্ভুত বিষয়, পানি মেঝেতে ছড়িয়ে না পড়ে একটা জায়গায় জমে থাকছে, যেন কারো পায়ের আকার নিচ্ছে। একজোড়া ভেজা পা ধীরে ধীরে মেঝের ওপর দাঁড়িয়ে গেল। রাশেদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, আর তারপর পায়ের সামনে ধীরে ধীরে একটা ছায়া তৈরি হলো, একজন মানুষের অবয়ব। কিন্তু দরজা এখনো বন্ধ। মানে, যে ভেতরে এসছে সে দরজা দিয়ে আসেনি। ছায়াটা ধীরে ধীরে মাথা তুলল, আর ঠিক তখনই রাশেদ প্রথমবার তার মুখ দেখল। ফ্যাকাশে, ভেজা, আর চোখ দুটো একদম কালো। সে কোনো শব্দ করছিল না, শুধু তাকিয়েছিল। হঠাৎ সে হাত তুলল আর দরজার দিকে ইশারা করল, যেন বলতে চাইছে এটা এখনো শেষ হয়নি। তারপর এক মুহূর্তে ছায়াটা মিলিয়ে গেল। মেঝে শুকনো, ঘর স্বাভাবিক, কিন্তু রাশেদ জানত সে এখন আর এই বাড়িতে একা না। সেই রাতের পর রাশেদ আর এক মুহূর্ত স্বাভাবিক থাকতে পারছিল না। ঘরের ভেতর সব ঠিক থাকলেও তার মনে হচ্ছিল কেউ তাকে দেখছে। সকালে উঠেই সে সিদ্ধান্ত নিল আজই সে বাড়িটা ছেড়ে দেবে, কিন্তু যাওয়ার আগে একটা কাজ করা দরকার। সে আবার বাড়ির মালিকের কাছে গেল। বৃদ্ধ তাকে দেখে বুঝে গেলেন ঘটনা চরমে পৌঁছেছে। সকালে অফিসে গিয়েও রাশেদের মাথা কাজ করছিল না। রাতের সেই কণ্ঠটা বারবার কানে বাজছিল, দরজা খোলো। এবার সে ঠিক করল বাড়ির মালিকের সঙ্গে কথা বলবে। বিকেলে অফিস শেষে সরাসরি বৃদ্ধ মালিকের বাড়িতে গেল। বৃদ্ধ তাকে দেখে একটু অবাক হলেও ভেতরে বসালেন। রাশেদ প্রথমে দ্বিধা করছিল, কিন্তু শেষ পর্যন্ত সব খুলে বলল। রাতের টোকা, পানির দাগ, নদীর ধারে সেই ছায়া, সব শুনে বৃদ্ধ অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, আমি জানতাম একদিন না একদিন এটা আবার শুরু হবে। রাশেদের শরীর ঠান্ডা হয়ে গেল। বৃদ্ধ বলতে শুরু করলেন বাড়িটার পুরনো ইতিহাস। প্রায় 12 বছর আগে ওই বাড়িতে এক দম্পতি থাকত। স্বামী ছিল নৌকার ব্যবসায়ী, আর স্ত্রী খুব চুপচাপ স্বভাবের। লোকজন বলতো মহিলাটা প্রায়ই রাতে নদীর ধারে একা বসে থাকত। একদিন গভীর রাতে হঠাৎ সে নিখোঁজ হয়ে যায়। পরদিন সকালে নদীর ধারে তার স্যান্ডেল পাওয়া যায়, কিন্তু লাশ কখনো পাওয়া যায়নি। তারপর থেকেই বাড়িতে অদ্ভুত ঘটনা শুরু হয়। রাতে ভেজা পায়ের শব্দ, দরজায় টোকা, পানির দাগ। যারা ভাড়া নিতে এসেছিল কেউ 1 মাসের বেশি থাকতে পারেনি। বৃদ্ধের কণ্ঠ তখন খুব নিচু। লোকজন বলে সে এখনো ফিরে আসতে চায়। রাশেদের গলা শুকিয়ে গেল। কেন? বৃদ্ধ ধীরে উত্তর দিলেন, কারণ তার মৃত্যুটা দুর্ঘটনা ছিল না। ঘরের ভেতর যেন হঠাৎ বাতাস ভারী হয়ে উঠল। বৃদ্ধ বললেন স্বামী পরে নাকি অন্য জায়গায় চলে যায়, কিন্তু গ্রামের মানুষ বিশ্বাস করে মহিলার আত্মা এখনো বাড়ির পেছনের দরজায় আসে, কারণ সেই দরজা দিয়েই সে শেষবার বেরিয়েছিল। রাশেদের মনে পড়ল প্রতিবারই টোকাটা পেছনের দরজায়। বৃদ্ধ শেষবার একটা সতর্কবাণী দিলেন, যাই হোক দরজা খুলবে না, কারণ যারা খুলেছিল তারা বেশি দিন থাকেনি। রাশেদের বুক ধড়ফড় করতে লাগল। এখন সবকিছু মিলতে শুরু করেছে, নদী, ভেজা পা, টোকা। কিন্তু তার মনে একটা প্রশ্ন ঘুরতেই থাকল, যদি সে দরজা না খোলে তাহলে কি এটা থামবে, নাকি একদিন দরজা নিজেই খুলে যাবে? সেই রাতে বাড়ি ফেরার সময় আকাশ অস্বাভাবিক কালো ছিল। নদীর দিক থেকে বাতাসও কেমন ঠান্ডা, আর তার মনে হচ্ছিল আজ রাতটা হয়তো আগের সব রাতের চেয়ে আলাদা হবে। সেদিন রাতটা শুরু থেকেই অস্বাভাবিক ছিল। বাতাস খুব ঠান্ডা, অথচ জানালা বন্ধ,
ঘরের ভেতর যেন কেমন একটা স্যাঁতস্যাঁতে গন্ধ। রাশেদ বুঝতে পারছিল আজ কিছু একটা ঘটবেই। 1টা পর্যন্ত সে জেগেছিল, লাইট জ্বালানো, টিভি অন। কিন্তু 2টো বাজতেই হঠাৎ পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেল। টিভির শব্দ নিজে থেকেই বন্ধ, ফ্যানের আওয়াজও নেই। আর তারপর ভেজা পায়ের শব্দ নদীর দিক থেকে ধীরে ধীরে এগিয়ে আসছে। রাশেদ কাঁপা গলায় সব বলল, ভেজা পা, ছায়া, মুখ, সব। বৃদ্ধ অনেকক্ষণ চুপ করে রইলেন, তারপর খুব ধীরে একটা কথা বললেন, তুমি কি কখনো বাড়ির পেছনের জমিটা খুঁড়ে দেখেছ? রাশেদ অবাক, না, কেন? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন, কারণ তার লাশ কখনো নদীতে পাওয়া যায়নি। রাশেদের বুক কেঁপে উঠল। বৃদ্ধ জানালেন, বছর কয়েক আগে গ্রামের এক বৃদ্ধ নাকি বলেছিলেন মহিলাকে নদীতে ফেলা হয়নি, স্বামী নাকি তাকে বাড়ির পেছনে মাটি চাপা দিয়েছিল, কিন্তু প্রমাণ না থাকায় কেউ কিছু করতে পারেনি। রাশেদের শরীর ঠান্ডা হয়ে গেল। এখন সবকিছু পরিষ্কার। সে নদী থেকে আসে না, সে নিজের বাড়িতেই আটকে আছে। সেদিন বিকেলে রাশেদ শেষবারের মতো বাড়িতে ফিরে গেল। তার মনে হচ্ছিল আজ রাতে আবার কিছু হবে। রাত নামতেই আবার সেই ঠান্ডা বাতাস, কিন্তু এইবার 2টোর আগেই পেছনের দরজায় টকা। এইবার কণ্ঠটা খুব শান্ত, আমাকে খুঁজে দাও। রাশেদের মনে হঠাৎ একটা জিনিস পরিষ্কার হয়ে গেল। সে দরজা খুলল না, বরং একটা টর্চ নিয়ে বাড়ির পেছনে গেল। মাটি নরম, অনেক বছর কেউ হাত দেয়নি। সে কাঁপা হাতে খুঁড়তে শুরু করল। কিছুক্ষণ পর টর্চের আলোয় সাদা কিছু দেখা গেল, একটা পুরনো কাপড়ের অংশ, আর তার নিচে মানুষের হাড়। ঠিক তখনই তার পেছনে হালকা বাতাস বইল। রাশেদ ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তার সামনে সেই মহিলা দাঁড়িয়ে, কিন্তু এবার তার মুখে ভয়ের ছাপ নেই, শুধু শান্ত। সে ধীরে ধীরে মাথা নাড়ল, যেন ধন্যবাদ দিচ্ছে। তারপর তার অবয়ব ধীরে ধীরে কুয়াশার মতো মিলিয়ে গেল। সেই রাতের পর আর কখনো টকা শোনা যায়নি, ভেজা পায়ের শব্দও না। বাড়িটা আবার একেবারে স্বাভাবিক হয়ে গেল। কিছুদিন পর পুলিশ এসে হাড়গুলো উদ্ধার করে। মামলাটা আবার খোলা হয়। আর রাশেদ, সে আর কখনো ওই বাড়িতে থাকেনি। কিন্তু আজও যখন সে গভীর রাতে নদীর শব্দ শোনে, তার মনে পড়ে কখনো কখনো আত্মারা ভয় দেখাতে আসে না, শুধু সত্যিটা জানাতে আসে।